অংশের জন্য হাফ হাফ মার্কস করে থাকবে। যে যে প্রশ্নে সেই রকম সিচুয়েশন থাকবে আমি বলে দেব, আর কোনো নেগেটিভ মার্কিং নেই, সেই জন্য যেটা মনে হয় সেটাই লিখুন। ইংরেজি বা বাংলায় যে কোনোভাবে লেখা যাবে, যে কোনো ভাষায় লেখা যাবে। ভুল বানানোর জন্য নাম্বার কাটছি না। আমি যে উত্তরটা চাইছি মোটামুটি যদি আমার দেখে মনে হয় যে সেই উত্তরটাই লেখা হয়েছে তাহলে নিশ্চয়ই পয়েন্ট পাওয়া যাবে। ক্লিয়ার? কোনো ডাউটস আছে, কোনো প্রশ্ন আছে কারো মনে? প্রশ্নগুলো সহজ বাংলাতেই আছে, আর যেহেতু সময়ের একটু প্রতিবন্ধকতা আছে সেই জন্য একটু ফাস্ট করানোর চেষ্টা করব, কারণ এরপরেও আরও অনেক কুইজের অনুষ্ঠান রয়েছে। তো ব্যাস, চলো লেটস স্টার্ট। ইয়েস, কোয়েশ্চেন টাইম। ফার্স্ট কোয়েশ্চেন। ইউরোপের অন্যতম সফল ক্লাবগুলির মধ্যে একটি স্পেনের সেভিলা এফসি অতি সম্প্রতি খবরের শিরোনামে এসছে। সেই ক্লাবের তরফ থেকে গত 15ই জানুয়ারি এক মাল্টি ট্যালেন্টেড খেলোয়াড়ের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর ঘটনা সকলের তারিফ কুড়িয়েছে। স্পেনের এই প্রথম সারির ক্লাব সেভিলা এফসি, যারা স্পেনের ফুটবল দেখতে পছন্দ করেন, ইউরোপিয়ান ফুটবল দেখতে পছন্দ করেন, তাদের অনেকের কাছেই খুব পরিচিত নাম। গত 15ই জানুয়ারি এক মাল্টি ট্যালেন্টেড খেলোয়াড়ের জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে। কাকে সেই শ্রদ্ধার্ঘ্য জানানো হয় বা সেই মাল্টি ট্যালেন্টেড খেলোয়াড় কে ছিলেন? স্পোর্টস কুইজের প্রথম প্রশ্ন, উত্তরটা আমাদের সকলের জানা, অত্যন্ত পরিচিত এক খেলোয়াড়ের কথা বলছি। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। পাশের ছবিতে সাম্প্রতিককালে অনুষ্ঠিত কোন আন্তর্জাতিক প্রতিযোগিতার দুই ম্যাসকট এবং তাদের হাতে ট্রফিটিকে দেখা যাচ্ছে? দুই ম্যাসকট এবং তাদের হাতে সেই ট্রফিটিকে দেখা যাচ্ছে। আমার আন্তর্জাতিক প্রতিযোগিতাটা লাগবে, আন্তর্জাতিক প্রতিযোগিতাটা লাগবে, খেলার নাম দিলে হবে না। একটা অতি সাম্প্রতিককালে অনুষ্ঠিত হয়ে যাওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতা। হ্যাঁ, ছবিটা একটু জুম করতে হবে। আচ্ছা, একটু কি জুম করতে পারবে? ছবিটা সম্ভব? হ্যাঁ, যথেষ্টই জুম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাইক্রোফোনে বলে দেবো। ও আচ্ছা, তাহলে এটা ছিল সেকেন্ড কোয়েশ্চেন, যে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা বলছি। শুধু স্পোর্টসের নাম বা খেলার নাম থাকলে কিন্তু এক্ষেত্রে কোনো পয়েন্ট দেওয়া যাবে না। আমার প্রতিযোগিতাটা লাগবে, এবং বারবার বলছি উত্তরগুলো সকলের সব জানা, আননেসেসারি ওভারথিঙ্ক করবেন না বা অতিরিক্ত ভাববেন না। অতি সাম্প্রতিককালের এক আন্তর্জাতিক প্রতিযোগিতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। দেবতা জ্ঞানে পূজিত আখড়ার মাটির বিন্দুমাত্র যাতে অপচয় না হয় সেই কারণে অনুশীলনের শেষে পালোয়ানদের গায়ে লেগে থাকা মাটি টিনের পাত দিয়ে চেঁচে আখড়ার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হতো। এই মাটি এতটাই ভালো ছিল যে অনেক সময় তা অ্যান্টিসেপটিকের কাজও করত। আখড়ার মাটিকে নমনীয় রাখতে মাটির সঙ্গে মেশানো হতো সর্ষের তেল, নিমপাতা এবং কাঁচা হলুদ। এছাড়াও এতে থাকতো আরও একটি বিশেষ উপকরণ যা মূলত এরিনার চারদিকের বাঁধকে শক্তপোক্ত করতে সাহায্য করত। যে জায়গায় এই খেলাটা হয় তার যে এরিনা, তার যে জায়গা, তার চারধারের বাঁধ, উঁচু জায়গাটাকে শক্তপোক্ত করতে ব্যবহার করা হতো। মনে করা হয় এক কিংবদন্তি খেলোয়াড়ের জনপ্রিয় নামটির পিছনে এ সব কিছুই একটা বড় কারণ ছিল। যা যা ঘটনা এখানে বলা হলো সমস্ত কিছুই ওই কিংবদন্তি এক খেলোয়াড়ের জনপ্রিয় নামটির পিছনের কারণ ছিল। কে ছিলেন সেই কিংবদন্তি খেলোয়াড় বা কার কথা বলা হচ্ছে? এই খেলোয়াড়কে আমরা কি নামে চিনি?
একজন কিংবদন্তি খেলোয়াড়। কি খেলা সেটা হয়তো কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে, আমি আখড়ার কথা বলেছি, তার থেকে কিছুটা আন্দাজ পাওয়া যাচ্ছে। ওকে, এবং মাটির কথা বললাম। সো নেক্সট কোয়েশ্চেন প্লিজ, কোয়েশ্চেন নাম্বার 4। খেলার ইতিহাসে কোন ঐতিহাসিক ঘটনাকে লেগোর সাহায্যে তৈরি করা হয়েছে? আমার ঘটনাটার ব্যাখ্যা না দিলেও চলবে, এটা কোয়েশ্চেন নাম্বার 4। ঘটনাটার কথা না বললেও চলবে, খেলোয়াড়টা যে এই ঘটনাটা ঘটিয়েছিলেন তাকে আইডেন্টিফাই করলেই হবে। যে খেলোয়াড় এই বিশেষ ঘটনাটি ঘটিয়েছিলেন, ঐতিহাসিক ঘটনা, খেলার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা, তাকে লেগোর সাহায্যে ক্রিয়েট করা হয়েছে। সো খেলোয়াড়ের নামটা দিলেই হবে। শর্ট নাম্বার 41 বা বিব নাম্বার 41, সেটা তো দেখাই যাচ্ছে, এবং মোটামুটি একটা দৌড়রত অবস্থায় তিনি রয়েছেন, এইটুকুই ছবিতেও পরিষ্কার। সো আমার খেলোয়াড়ের নামটা হলেই হবে। কোয়েশ্চেন নাম্বার 5 প্লিজ। সকলকে তাক লাগিয়ে 2022 সালে মাত্র 6 মাসের মধ্যে এই টিনেজার একে একে হয়েছিল জাতীয় চ্যাম্পিয়ন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন। এক এক করে, মানে প্রথমে জাতীয় চ্যাম্পিয়ন, তারপরে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তারপরে বিশ্ব চ্যাম্পিয়ন। তার খেলায় প্রায় সকল প্রতিযোগীরাই ছদ্ম পরিচয়ে অংশ নিলেও ইনি কিন্তু বিভিন্ন ইভেন্টে নিজের আসল পরিচয়েই অংশ নেয়, নিজের আসল নামেই অংশ নেয়। মজার কথা হলো, গত বছর তার ছন্দময় পারফরম্যান্সের মাধ্যমেই প্রথমবারের মতো কোনো একটি খেলার আত্মপ্রকাশ ঘটেছিল অলিম্পিকের মঞ্চে। অলিম্পিকে এই খেলাটা প্রথমবারের মতো ইনক্লুড করা হয় এবং তার পারফরম্যান্সের মাধ্যমেই এই খেলাটার সূত্রপাত ঘটে অলিম্পিকের মঞ্চে। এই খেলোয়াড়ের প্রথম নামটি কি? ফার্স্ট নেমটা লাগবে। যদি এই খেলোয়াড়ের নাম হয় সোমনাথ চন্দ, আমার সোমনাথ নামটা প্রয়োজন। আর সেকেন্ড প্রশ্ন, এখানে কোন খেলার কথা বলা হচ্ছে? তো আমরা ছবি দেখে নিই। নেক্সট স্লাইডে একটা ছবি আছে, এই হচ্ছে সেই খেলোয়াড়। মাত্র 6 মাসের ব্যবধানে জাতীয় চ্যাম্পিয়ন, কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022 সালে। আর 2024-এ এনার পারফরমেন্সের মাধ্যমেই কোনো একটা খেলা প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে খেলা হয়। এর ফার্স্ট নেম এবং কোন খেলা, হাফ পয়েন্টস গোয়িং। এটা স্টার মার্ক কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6 প্লিজ। এই চলতি মরশুমে ম্যানচেস্টার সিটি ফুটবল দলের ভরাডুবির কারণে দর্শকদের থেকে প্রচুর বিদ্রূপ শুনতে হয়েছে কোচ পেপ গার্ডিওলাকে। কিন্তু এত চাপের মধ্যেও তাকে প্রায় প্রতিটি ম্যাচের শেষেই দেখা গেছে দর্শকদের উদ্দেশ্যে এভাবে ইশারা করতে। হাসি হাসি বুক করে সে 2 হাত তুলে এই পার্টিকুলার ভঙ্গিটা করে বা এখনও করে চলেছে। এভাবে তিনি কি বোঝাতে চাইছিলেন বা কি বোঝাতে চাইছেন? বিগত কয়েকটা মাস ধরে আফটার প্রত্যেকটা ম্যাচ ম্যানচেস্টার সিটির তিনি কি বোঝাতে চাইছেন? দর্শকদের থেকে প্রচুর আওয়াজ খেতে হচ্ছে তাকে। কোয়েশ্চেন নাম্বার 6। আশা করি কোয়েশ্চেন নাম্বারে কোথাও কোনো ভুলভ্রান্তি হচ্ছে না, কারণ সঠিক প্রশ্নের উত্তর সঠিক জায়গায় লেখাটাই বাঞ্ছনীয়। ঠিক উত্তর ভুল জায়গায় লিখলে সেটা কিন্তু ভুল আনসার হিসেবে গ্রান্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 7 প্লিজ। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। এক দীর্ঘ এবং বিতর্কিত লড়াইয়ের শেষে টেবিলের উপর রাখা এই জুতো জোড়া 2023 সালের ডিসেম্বর মাসে খবরের শিরোনামে উঠে এসেছিল। 2023 সালের ডিসেম্বর মাসের কোনো এক তারিখে এক টেবিলের উপর এই জুতো জোড়াকে তুলে রাখা হয়েছিল। কোন অলিম্পিক পদক জয়ীর জুতো ছিল এটি? সেই স্পোর্টস পার্সনের নামটা চাইছি। অলিম্পিক পদক জয়ী, অলিম্পিক মেডেলিস্ট। সেকেন্ড পার্ট, কেন তিনি সেদিন এই কাজটি করেছিলেন? সো প্রশ্নে ক্লু দেওয়া আছে, এক দীর্ঘ এবং বিতর্কিত লড়াইয়ের শেষে।
খানিকটা বিরক্ত, খানিকটা বীতশ্রদ্ধ, সব মিলিয়ে মিশিয়ে সমস্ত ইমোশন তার কাজ করছিল। তিনি তার জুতো জোড়া সকলের সামনে টেবিলের উপর খুলে রেখেছিলেন। তার নাম এবং তিনি কি বোঝাতে চেয়েছিলেন এভাবে। নেক্সট স্লাইড প্লিজ। এই ধরনের জুতো কোন ধরনের খেলোয়াড়রা পরে, মানে যদি একটু স্ট্রং স্পোর্টস বাফ হয় তাহলে তারা আরেকটু ক্লু পাবে। অবভিয়াসলি ফুটবলার বা ক্রিকেটার তো নন, এই ধরনের জুতো তো তারা পরেন না। তো হ্যাঁ হ্যাঁ, হাফ পয়েন্টস গোয়িং। যেখানেই একাধিক মানে দুটো প্রশ্ন থাকছে, হাফ পয়েন্টস গোয়িং। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 প্লিজ। ও আচ্ছা, কোয়েশ্চেন প্লিজ আবার আগের কোয়েশ্চেনটা একটু ব্যাক করো। 2023 সালের ডিসেম্বর মাসে ঘটনাটা ঘটেছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। নেক্সট। প্রশ্নের সঠিক উত্তর করা মোটেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, এই কথা মাথায় রেখে এ এবং বি এর মধ্যে যোগসূত্র খুঁজে বার করুন। এতে একজন ব্যক্তিত্বের ছবি দেখানো হয়েছে আর বিতে দুজন ব্যক্তিত্বকে যুক্ত করে দেখানো হয়েছে। এতে একজন ব্যক্তিত্বের ছবি দেখানো হয়েছে, বিতে দুজন ব্যক্তিত্বকে যুক্ত করে দেখানো হয়েছে। আচ্ছা, ছবিটাকে একটু জুম করতে বলছে, যদি সেটা করা সম্ভব হয়। এ কে পরিষ্কার দেখা যাচ্ছে, এবার বিটাকে একটুখানি, হ্যাঁ পারফেক্ট। বি বলতে এই দুজনকে বোঝানো হয়েছে। আমার জাস্ট খুব সহজভাবে এই এ এবং বি এর মধ্যে কানেকশনটা বোঝাতে হবে বা বলতে হবে, এবং পুরো প্রশ্নটা এইভাবেই লেখা হয়েছে। প্রশ্নের সঠিক উত্তর করা মোটেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, যদি সেটা কোনোভাবে কিছুর দিকে হিন্ট করে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 প্লিজ। এই খেলোয়াড়ের সাফল্যের পিছনে ছায়া প্রকাশনীর কোনো অবদান না থাকলেও এইসব বিদেশিদের একটা বিরাট বড় অবদান ছিল। কে এই সফল খেলোয়াড় যিনি এই মুহূর্তে জু ওয়েনজুনের পুরুষ সমকক্ষ? জু ওয়েনজুন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এই মুহূর্তে সফলতম। তো আমি একজন পুরুষ খেলোয়াড় যিনি জু ওয়েনজেনের মেল ইকুইভ্যালেন্ট এই মুহূর্তে, তার কথা জানতে চাইছি। তো একটু বিগার ভিজুয়াল আছে, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটু বড় করে ছবিগুলো দেখতে পাবো। এরা প্রত্যেকেই বিদেশি। তো আমি কোন সফল খেলোয়াড়ের পেছনে এদের অবদান আছে আমি সেটাই জানতে চাইছি। মানে এই খেলোয়াড় নিশ্চিতভাবেই বলতে পারে যে ছায়া প্রকাশনীর সত্যি কোনো অবদান নেই তার সাফল্যের পেছনে। ওকে, নেক্সট ওয়ান প্লিজ। স্টার মার্ক কোয়েশ্চেন। 16ই এপ্রিল 2007 এই মহিলা বস্টন ম্যারাথনে অংশ নিয়েছিলেন এবং 4 ঘন্টা 24 মিনিটে দৌড় শেষ করেছিলেন। তার বন্ধু এবং সহকর্মীরা সারাক্ষণ তাকে উৎসাহিত করেছিল এবং জলের পরিবর্তে তাকে সময় সময় কমলালেবু খাইয়ে দিয়েছিল। দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা দেখি যখন কোনো লম্বা ডিস্টেন্সের রানিং ইভেন্ট হয় তখন জায়গায় জায়গায় জল থাকে বা পানীয় থাকে। ওনাকে কিন্তু জল খাওয়ানো হয়নি, ওনাকে কমলালেবু খাইয়ে দেওয়া হচ্ছিল। কে এই ম্যারাথন দৌড়বিদ? কে এই মহিলা দৌড়বিদ? এবং কি কারণে তার সেই বস্টন ম্যারাথনে অংশগ্রহণ করাটা একটা বিশেষ এক্সাম্পল ছিল, বিশেষ ঘটনা ছিল? আমার মনে হয় এটাকে একটু জুম করা প্রয়োজন, যদি একটু জুম করা সম্ভব ছবিটাকে। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস এনাফ। না ঠিক আছে, থাক থাক থাক, হ্যাঁ যথেষ্ট যথেষ্ট। এই মহিলা দৌড়বিদকে, তার নামটা জানতে চাইছি। এক্ষেত্রে একটু পরিষ্কার করে দিই,
আমার কিন্তু পুরো নামটাই চাই, কারণ যারা জানে তারা পুরো নামটাই জানে। প্লিজ মানে মানে সোমনাথ চন্দ হলে প্লিজ সোমনাথ চন্দ্রটাই লিখো, সোমনাথও লিখো না বা চন্দও লিখো না। সো এই মহিলা দৌড়বিদ কে ছিলেন এবং কি কারণে 2007-এর সেই ম্যারাথন দৌড়টা বিশেষ ছিল, স্পেশাল, অ্যাবসলিউটলি স্পেশাল। তার পরবর্তীতে বা তার মানে একাধিক ইনস্ট্যান্স আছে, বাট এটা কোনো একটা দিক থেকে প্রথম। ওকে, নেক্সট ওয়ান প্লিজ, কোয়েশ্চেন নাম্বার 11। খুব অশান্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝে বার্সেলোনার রিয়েল পোলো ক্লাবকে একটি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভেন্যু হিসেবে নির্বাচিত করেছিল এই খেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এই খেলার যে হাইয়েস্ট অথরিটি, তারা এই বার্সেলোনার রিয়েল পোলো ক্লাবকে সিলেক্ট করেছিল একটা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভেন্যু হিসেবে। এখানে প্রথমবারের মতো কোন খেলার বিশ্বকাপের আসর বসেছিল? বার্সেলোনার রিয়েল পোলো ক্লাবের মাঠে কোন খেলার প্রথম বিশ্বকাপের আসর বসেছিল? এবং সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি খুব অশান্ত ছিল, এটা একটা বড় কারণ এই প্রশ্নের পেছনে বা এই বার্সেলোনার রিয়েল পোলো ক্লাবের সিলেকশনের পেছনে। আমার খালি খেলাটার নাম দিলেই হবে, এটাই প্রশ্ন। কোন খেলা? জাস্ট খেলাটার নাম চাই। কোয়েশ্চেন নাম্বার 12 প্লিজ। নেক্সট কোয়েশ্চেন। এক সময় 19 নম্বর স্টোর রোডের, যেটা আজকের বালিগঞ্জ, মানে কলকাতার বালিগঞ্জ, সামনেই ছিল মিলিটারি মাঠ। সেই মাঠের একপাশে ছিল সাহেবদের ক্রিকেট ক্লাব। একদিন ওই ক্লাবের সভ্যদের খেলতে দেখে অনুপ্রাণিত হয়ে এক ভদ্রলোক ক্রিকেটের সরঞ্জাম কেনার বন্দোবস্ত করেন। তার পরদিন থেকেই দুজন অ্যাংলো ইন্ডিয়ান কোচের তত্ত্বাবধানে শুরু হয় ট্রেনিং। একদিন খেলতে গিয়ে পায়ে বল লেগে জখম হন তিনি। তারপর অল্প দিনের মধ্যেই তিনি ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেন। তিনি খুব উৎসাহিত হয়েছিলেন সাহেবদের খেলতে দেখে, তার মানে বোঝাই যাচ্ছে এটা আমাদের স্বাধীনতার পূর্বের সময়কালের ঘটনা। সাহেবদের ক্রিকেট খেলতে থেকে উৎসাহিত বোধ করেছিলেন, সরঞ্জাম কিনে এনেছিলেন, দুজন অ্যাংলো ইন্ডিয়ান কোচকে নিযুক্ত করা হয়েছিল। খেলতে গিয়ে পায়ে বল লাগলো, ক্রিকেট খেলা বন্ধ। তার পরবর্তীকালে তিনি বিভিন্ন স্বদেশি খেলায় মনোনিবেশ করেছিলেন। তো কার কথা বলছি? এবং স্বদেশি খেলায় মনোনিবেশ করা মানে যে তিনি শুধুমাত্র স্বদেশি খেলাতেই মেতেছিলেন তা নয়, তিনি সময় অসময়ে একটু বিদেশি কিছু খেলাতেও ইন্টারেস্ট দেখিয়েছিলেন। ঠিক আছে, মানে শুধুমাত্র স্বদেশি খেলাতেই তিনি সকলকে উৎসাহিত করতেন তা নয়, তিনি সময়ে অসময়ে বিদেশি বিভিন্ন খেলাতেও বিভিন্ন কারণে বিভিন্ন মানুষকে উৎসাহিত করতেন সেই খেলা শিখতে, জানতে। তো কার কথা বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 13, লাকিয়েস্ট কোয়েশ্চেন অফ দিস সেট। দেখে নিই। খেলার সাজ সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি পিউমা অতি সম্প্রতি কোনো এক বিশেষ কারণে ভারতে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে বদল এনেছে। অনলাইন এবং অফলাইন সর্বত্রই কোম্পানির নামের বানানে ইচ্ছাকৃতভাবে সামান্য রদবদল ঘটানো হয়েছে। সো পিউমা স্পেলিং হচ্ছে PUMA, খুব সহজ স্পেলিং, বাট ইচ্ছাকৃতভাবে নামের স্পেলিংয়ে, নামের বানানে একটা সামান্য হলেও রদবদল করা হয়েছে। এই পরিবর্তনের আসল কারণ কে? আসল কারণ কি বলিনি, আসল কারণ কে, কার জন্য ঘটেছে? পরের স্লাইডে ছবি আছে, পরের স্লাইড প্লিজ। আমার মনে হয় একটু জুম করতে হবে, কারণ তাহলে পিছনে যারা বসে আছে তাদেরও দেখতে সুবিধা হবে। যদি একটু জুম করা সম্ভব হয়। ইয়েস, আমার নাম চাই, একজনের নাম চাই। প্লিজ প্রশ্নগুলো থেকে যদি মনে হয় যে কিছুই পারা যাচ্ছে না, খালি জাস্ট প্রশ্নগুলোকে দেখুন, উত্তর দেওয়া আছে সব জায়গায়।
Okay, so this is question number 13. 14 please. 2007 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাটির সঙ্গে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৈয়দ কিরমানির লেখা আত্মজীবনীমূলক বইটির যোগসূত্র কি? কি কানেকশন? একটা সিনেমার পোস্টার আর একটা বইয়ের কভার, এই দুটো জিনিসের মধ্যে কানেকশনটা কি? একটু জুম করো, একটু যদি বড় করা যায় ছবিটাকে, একটু জুম করা যাবে? সামনে যারা আছো প্লিজ একটু জুম করা যাবে ছবিটাকে? হ্যাঁ, ফাইন, গুড। রবিনা টন্ডনের একটা সিনেমা, বাস বাস বাস, আই থিঙ্ক এনাফ এনাফ এনাফ, ঠিক আছে। আর সৈয়দ কিরমানির লেখা আত্মজীবনীমূলক বই, যেটা হার্ডলি 1-1.5 মাস আগে প্রকাশিত হয়েছে, হার্ডলি 1-1.5 মাস আগে। সৈয়দ কিরমানি ভারতের অত্যন্ত জনপ্রিয় একজন উইকেট কিপার ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য লট, 1983 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য। ওকে, নেক্সট ওয়ান প্লিজ, কোয়েশ্চেন নাম্বার 15। 2020 চার্লি, যার ছবি দেখা যাচ্ছে, মাত্র 11 বছর বয়সে পিএনসি চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে যোগদান করে এবং তার পার্টনারের সঙ্গে জুটি বেঁধে 5ম স্থান অধিকার করে। 2021 এই জুটি রানার্স আপ হয়েছিল, 2022 এই জুটি 8ম হয়েছিল, 2023 এই জুটি 5ম হয়েছিল, 2024 জাস্ট গত বছর এই জুটি আবার সেকেন্ড হয়। চার্লির সাথে প্রতি বছর কে জুটি বেঁধে এই প্রতিযোগিতায় খেলেন? চার্লির পার্টনার কে? গত 5-6 বছর ধরে এই কম্পিটিশনে, এই টুর্নামেন্টে চার্লির পার্টনার হিসেবে কে খেলেন? আমি কিন্তু চার্লির সারনেমটা বলিনি, অবভিয়াস কারণের জন্য। এটা স্টার মার্ক প্রশ্ন, একটু লজিক্যাল গেস প্রয়োজন, সেই জন্যই এটা স্টার মার্ক প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 16 প্লিজ। মাইনার্স ডাক নামে পরিচিত জার্মানির গেলসেনকিচের্নে অবস্থিত বুন্দেসলিগা ক্লাব এফসি শালকে 04 তাদের ভেল্টিনস এরিনা স্টেডিয়ামের ড্রেসিং রুম থেকে মাঠে আসা টানেলটিকে নতুন করে ডিজাইন করেছে, নতুন করে তৈরি করেছে। এটি করা হয়েছে ওই এলাকার শিল্প বাণিজ্যের সমৃদ্ধের পেছনে, যাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, বা যে জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেই ধরনের জায়গাগুলিকে মাথায় রেখে টানেলটিকে কিসের অনুকরণে বানানো হয়েছে? কিসের অনুকরণে? অ্যাজ এ রেপ্লিকা অফ হোয়াট? পরের স্লাইডে ছবি আছে, একটু জুম করো, একটু জুম করো, একটু জুম করো প্লিজ, ছবিটাকে একটু জুম করো। এক্স্যাক্টলি, পারফেক্ট। ড্রেসিং রুম থেকে মাঠ অবধি পৌঁছানোর যে টানেল, সেটাকে এখন এক্স্যাক্টলি এইভাবে ডিজাইন করা হয়েছে। এফসি শালকে 04 বুন্দেসলিগার একটা ক্লাব, জার্মানির বুন্দেসলিগার একটা ক্লাব, শিল্প বাণিজ্যের সমৃদ্ধের কারণ হিসেবে যাকে সবচেয়ে বেশি রেসপন্সিবল মনে করা হয় ওই এলাকায়। ছবি দেখে যা মনে হচ্ছে, প্লিজ সিম্পল সেটাই আনসার। এবং এই ক্লাবটার নিকনেম বা ডাকনাম হচ্ছে মাইনার্স। আমার মনে হয় খালি উত্তরটাই বলিনি, বাকি সবটাই বলে দেওয়া হয়েছে। সো প্লিজ গো টু দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 17 প্লিজ। 1964 সালের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং একাধিক বিশ্ব রেকর্ডধারী ভ্যালেরি ব্রুমেল ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ একজন হাই জাম্পার। তার খেলোয়াড় জীবন পরবর্তী সময়ে বিভিন্ন পেশার মানুষকেও অনেকভাবে উদ্বুদ্ধ করেছে। তাদেরই মধ্যে একজন ব্রুমেলের এই স্কেচটি বানিয়েছিলেন। বিভিন্ন পেশার মানুষকে তিনি ইন্সপায়ার করেছিলেন, তাদেরই মধ্যে একজন এই স্কেচটা বানিয়েছিলেন, পেন্সিল স্কেচ। কে ছিলেন সেই বহুমুখী চিত্রকর যিনি এটা বানিয়েছিলেন? চিত্রকর উইদিন কোর্সে দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি তিনি পেইন্টার নন, যিনি আরও অনেক কারণে আমাদের কাছে সুপরিচিত।
যিনি আরো অনেক কারণে আমাদের কাছে সুপরিচিত, আমাদের সকলের কাছে সুপরিচিত। ভ্যালেরি ব্রুমেলের পেন্সিল স্কেচ, 60-এর দশক 70-এর দশক তখনও তিনি অ্যাক্টিভলি খেলাধুলা করছেন ভ্যালেরি ব্রুমেল। লজিক্যাল থিঙ্কিং চাই। কোয়েশ্চেন নাম্বার 18 প্লিজ। কয়েকজন বিখ্যাত মহিলা ক্রীড়াবিদ শকুন্তলা পণ্ডরীনাথ খটকফকর, মনিকা নাথ, মায়া কাশীনাথ, রমা সরকার এবং সাক্ষী কুমারী কোন খেলায় পারদর্শিতার জন্য অর্জুন পুরস্কার জিতেছেন? এই খেলাটি প্রতিযোগিতা হিসেবে এখনো অলিম্পিকের অন্তর্ভুক্ত হয়নি, এখনো মেডেল স্পোর্ট হিসেবে অলিম্পিকের অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু শুধুমাত্র এই কয়েকজন মহিলাও নয়, আরও কয়েকজন মহিলা এই তালিকার অন্তর্ভুক্ত। আমি খালি 4-5 জনের নাম দিয়েছি। তার মধ্যে একজন বাঙালি মহিলাও রয়েছেন, রমা সরকার। প্লিজ লজিক্যালি ভাবুন যে তাহলে কি খেলা হতে পারে। একজন বাঙালি মহিলার নামও এই তালিকায় রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19 প্লিজ। আইপিএল এর খেলোয়াড়দের জার্সিতে 1 থেকে 3 সংখ্যার নম্বরের চল থাকলেও কয়েক বছর আগে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ একটি বিশেষ জার্সি তৈরি করে যাতে 4 সংখ্যার একটি নম্বর ছিল, 4টে ডিজিট ছিল, 4টে ডিজিটের একটা সংখ্যা ছিল। তার ফার্স্ট ডিজিট এবং শেষটা দুটোই ছিল 8 বা 8। তার প্রথম ডিজিটও ছিল 8, শেষ ডিজিটও ছিল 8, একটা 4 সংখ্যার নাম্বার। কাকে সেই জার্সিটি দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ, বা কার জন্য সেই স্পেশাল জার্সিটা তৈরি করা হয়েছিল? 4 ডিজিটের একটা নাম্বার, যার শুরুটাও ছিল 8, শেষটাও ছিল 8। কার জন্য এই জার্সিটা তৈরি করা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 20 প্লিজ। থোডা হিমাচল প্রদেশের একটি ঐতিহ্যবাহী তীরন্দাজির খেলা। ট্র্যাডিশনালি বহু বছর ধরে এই খেলাটা খেলা হয়। এতে দুটি দলের সদস্যরা একে অপর দলের সদস্যদের পায়ে তীর ছোড়ে। অবশ্য এই খেলায় চোট আঘাতের সম্ভাবনা কম থাকে, কারণ পা থাকে মোটা কাপড়ে মোড়ানো। এটা জাস্ট একটা খেলা হিসেবেই খেলা হয়, একটা সেরেমোনিয়াল গেম। তাতে একে অপরের পা লক্ষ্য করে তীর ছোড়ে। স্থানীয় বিশ্বাস অনুসারে, লোকাল বিলিফ অনুযায়ী, ওই যে দুটো দল তারা কাদেরকে রিপ্রেজেন্ট করে, ওই দুটো দল বলা হলো দুটি দলের মধ্যে খেলাটা হয়। ওই দুটি দল কাদেরকে রিপ্রেজেন্ট করে? মানে যদি মনে হয় একটা দল ইস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর একটা দল মোহনবাগানকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমার উত্তর হিসেবে চাই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। বোঝাতে পারলাম তো? আমি অবভিয়াসলি হাফ পয়েন্টস দেব, কিন্তু কেউ যদি একটা পার্ট ঠিক লেখে তাহলে তার অপর পার্টটা ঠিক না লেখার কোনো কারণ নেই। কেউ যদি একটা পার্ট ঠিক লেখে বা একটা দলকে প্রপারলি আইডেন্টিফাই করে, আরেকটা দলকে মানে হাজার চেষ্টা করলেও ভুলটা বেরোবে না। আমি হিমাচল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের একটা খেলার কথা বলছি। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। টোকিও 2020 সালের উদ্বোধনী অনুষ্ঠান, আমি টোকিও অলিম্পিক্সের কথা বলছি। ইউক্রেনিয়ানরা আসার সময় দেখানো হয়েছিল চেরনোবিল। ঠিক একইভাবে যখন রোমানিয়ান টিম মাঠে ঢুকেছিল, রোমানিয়ান দল মাঠে ঢুকেছিল, কি বা কাকে দেখানো হয়েছিল? বাঁদিকে দেখা যাচ্ছে ইউক্রেনিয়ান টিম, তখন চেরনোবিল দেখানো হয়েছিল, যে চেরনোবিল ডিজাস্টারের কথা আমরা জানি। আর ডান দিকে রয়েছে ইটালিয়ান টিম, তখন পিৎজা স্ক্রিনে এসেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, রোমানিয়ান টিমকে নিয়ে যখন রোমানিয়ান টিম মাঠে ঢুকেছিল তখন কি বা কাকে দেখানো হয়েছিল? আচ্ছা, শেষ 3টে প্রশ্ন কিন্তু ভিডিও কোয়েশ্চেন, তাহলে তখন এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু যদি কমিয়ে দেওয়া যায়, কারণ তখন কিন্তু ওই সাউন্ডগুলো ইম্পর্টেন্ট। সো কোয়েশ্চেন নাম্বার 22 প্লিজ। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা 2016 সালের রিও অলিম্পিকের সময় এই বিশেষ পুরস্কার
অলিম্পিক লরেল প্রদান করা শুরু করেছিল। ছবিতে যেটা দেখা যাচ্ছে সেই পুরস্কারটাকে বলা হয় অলিম্পিক লরেল। এটা 2016 সাল থেকে দেওয়া শুরু হয়। একমাত্র কোন নোবেল বিজয়ী খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তিতে উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারটি জিতেছেন এখনো পর্যন্ত? টিল ডেট একমাত্র কোন নোবেল জয়ী এই অলিম্পিক লরেল প্রাইজটা পেয়েছে? না, আমি আর কিছুই বলছি না, এই তো প্রশ্নেই লেখা আছে সব। ওই শান্তি, উন্নয়ন, সংস্কৃতি সব তো এখানেই লেখা আছে। ঠিক আছে, শেষ তিনটে প্রশ্নই কিন্তু অডিও ভিডিও কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 23 প্লিজ। 60-এর দশকের মাঝামাঝি ছোটদের খেলা হিসেবে এর প্রচলন হলেও বর্তমানে এই খেলাটি বেশ জনপ্রিয়। 2022 সালে এই খেলাটি ওয়াশিংটনের সরকারি রাষ্ট্রীয় খেলা হিসেবে বিবেচিত হয়েছে। খেলাটির নাম কি? কয়েকজন বিখ্যাত খেলোয়াড়কে এই খেলাটি খেলতে দেখা যাবে। যে খেলাটা দেখানো হচ্ছে সেই খেলাটার নাম চাই প্লিজ। একটু অডিওটা দেবে। Backhand dink. Yes. Oh, what a point! Did I? খেলাটার নাম কি যে খেলাটা দেখানো হলো? বেশ লম্বা ক্লিপ, আমি আর তো দ্বিতীয়বার প্লে করছি না। সো দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 23। কোয়েশ্চেন নাম্বার 24, পরের প্রশ্ন। অলিম্পিকের মঞ্চে সোনা জেতার আনন্দই আলাদা, কিন্তু এই জার্মান ভারোত্তোলকের ক্ষেত্রে ব্যাপারটা আরও একটু স্পেশাল ছিল। সোনা জিতেছিলেন, কিন্তু তার জেতাটা আরও অনেক কারণে ভীষণ স্পেশাল ছিল। শুধুমাত্র যেটুকু দেখানো হবে সেটুকু থেকেই তার উচ্ছ্বাসটা দেখা যাবে যে কি অপরিসীম আনন্দ তিনি পেয়েছিলেন। পদক নেওয়ার সময় তিনি কি এমন করেছিলেন যা উপস্থিত দর্শকদের অনেকের চোখেই জল এনে দিয়েছিল, কারণ তার সব কিছুর পেছনে একটা সেন্টিমেন্টাল রিজন ছিল। আমার প্রশ্ন হচ্ছে, তিনি কি এমন কাজ করেছিলেন যখন তিনি মেডেলটা পড়ছিলেন যেটা অনেকের কাছেই চোখে জল এনে দিয়েছিল? প্লিজ গো অন, নেক্সট। সো তার উচ্ছ্বাসটা থেকেই বোঝা যাচ্ছে এটা কিন্তু নর্মাল নয়, ভীষণ স্পেশাল কিছু একটা করে ফেলেছেন। সো পদক নেওয়ার সময় তিনি কি এমন করেছিলেন সেটাই হচ্ছে আমার প্রশ্ন। খুব অল্প কথায় লিখে দিলেই হবে, খুব অল্প কথায়। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য প্রিলিমস, লাস্ট কোয়েশ্চেন। একজন রাজনীতিবিদ ছাড়াও দক্ষ ক্রীড়া প্রশাসক হিসেবে তিনি পরিচিত। এই বর্ষিয়ান ভদ্রলোকটি কে ছিলেন? একটা অতি সাম্প্রতিককালের সিনেমার একটা ক্লিপ। একজন বর্ষিয়ান ভদ্রলোককে দেখা যাবে, সেই ক্যারেক্টারটাকে চিনতে হবে। সেই ক্যারেক্টারটি কে, সেই বর্ষিয়ান ভদ্রলোকটি কে? প্লিজ প্লে। 17 for 5. Roger, just stay there. Don't give wicket. Okay, skipper. This is getting over soon. এই ভদ্রলোক Taxi waiting पर रखते हैं. जी. I will just be back. Keep the motor running. Okay. এবার একটা অ্যাডিশনাল ক্লু সবার জন্যই দিচ্ছি।
সারনেম নিশ্চয়ই দেব সারনেম লিখলেও দেব। অ্যাডিশনাল ক্লু, কোনো একটা কারণে এটা সবার জন্য অনেকেই না করছে, বাট ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য প্রিলিমস, কোনো কারণে এই ভদ্রলোক সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে ছিলেন। সাম্প্রতিক সময়ে এই ভদ্রলোক, যদিও উনি মারা গেছেন অনেক বছর আগে, কিন্তু কোনো একটা কারণে এই ভদ্রলোকের নাম আমরা আবার রিসেন্ট পাস্টে আলোচনা করেছি। আচ্ছা, ওকে, সো এটাই ছিল 25টা প্রশ্ন। আমার মনে হয় রিপিটেশনের প্রয়োজন নেই। রিপিটেশন ভিডিওটা, আচ্ছা এই ভিডিওটা প্লিজ আরেকবার একটু প্লে করো, এটাই লাস্ট। হ্যাঁ, নেক্সট হ্যাঁ। সিনেমাটা তো সকলের দেখা, একাধিকবার দেখা। Stay there. Don't give wicket. Okay, skipper. This is getting over soon. टैक्सी वेटिंग पर रखते हैं जी। I will just be back. Keep the meter running. ট্যাক্সি ওয়েটিংয়ে রেখে মাঠে খেলা দেখতে ঢুকলেন। পরবর্তীকালে একটা হেফটি বিল দিতে হয়েছিল তাকে। তিনি খুব হ্যাপিলি সেই বিল দিয়েছিলেন এবং এটা তিনি পরবর্তীকালে তার স্মৃতিচারণ করতে গিয়ে এটা বহুবার বলতেন, এটা তার সঙ্গে ঘটেছিল। তো যাই হোক, আমার এত গল্পের প্রয়োজন নেই, জাস্ট এনার নামটা কি, ভদ্রলোকটি কে ছিলেন, সারনেম উইল ডু। আচ্ছা, 25টা প্রশ্ন আর রিপিট করছি না। আমার মনে হয় এবারে আই থিঙ্ক ইউ ক্যান হ্যান্ড ওভার দ্য পেপার্স। ঠিক আছে, আমি রিপিট করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমরা একটু সময়ের পিছনে চলছি, তো সেই জন্য আমি আর অতিরিক্ত সময় নিচ্ছি না, আমি এক্ষুনি আনসার্সগুলো বলে দেবো। সো প্লিজ তোমরা একটু ভলেন্টিয়ার্সদের হাতে পেপারসগুলো জমা দিয়ে দাও। ফার্স্ট প্রাইজ স্পোর্টস সাইকেল, সেকেন্ড প্রাইজ রানিং শুজ, ফাটাফাটি সমস্ত প্রাইজেস রয়েছে। আমার নিজেরই লোভ হচ্ছে, তার আগে আমি আনসার্সগুলো দিয়ে দেবো। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ, খো ওয়ার্ল্ড কাপ, লাস্ট অ্যান্ড ফাইনাল কল ফর দ্য আনসার পেপার্স। আচ্ছা, সবাই দিয়ে দিয়েছে, এবার তাহলে আমার আনসার্সগুলো দেখি। প্লিজ গো অন টু দ্য আনসার স্লাইড। ইয়েস, আনসার টাইম। ফার্স্ট কোয়েশ্চেন, ওকে, সেভিলা এফসি, আনসার প্লিজ। পারফেক্ট, চুনি গোস্বামী। সেভিলা এফসি চুনি গোস্বামীকে ট্রিবিউট জানিয়েছিল 15th of January। নেক্সট ওয়ান, আনসার খো ওয়ার্ল্ড কাপ জাস্ট কয়েকদিন আগে হয়ে গেল। পুরুষ এবং মহিলা দুটো বিভাগে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। থার্ড কোয়েশ্চেন, লাভলি আনসারিং। মাটির কথা বলেছি, আখড়ার কথা বলেছি, দিস ইজ গোবর গুহ। কেউ যদি গোবর গুহ লিখে থাকেন আমি অ্যাকসেপ্ট করব, আমি নাম্বার দেব, গোবর গুহ। ফোর্থ ওয়ান, রজার ব্যানিস্টার। 4 নম্বর প্রশ্ন ছিল, প্রথম অ্যাথলিট যিনি 4 মিনিটেরও কম সময়ে 1 মাইল দৌড়েছিলেন, রজার ব্যানিস্টার, পরবর্তীকালে একজন প্রখ্যাত ডাক্তার। ওকে, নেক্সট ওয়ান, আচ্ছা ব্রেক ডান্সার ফার্স্ট পার্ট। আচ্ছা দেখে নি আনসার। ওকে, ইন্ডিয়া সর্জো, নেদারল্যান্ডসের ইন্ডিয়া সর্জো। সো ফার্স্ট নেম ইজ ইন্ডিয়া, কারণ এটা খুব বড় করে হাইলাইটেড হয়েছিল। ব্রেক ডান্সিংয়ে ইন্ডিয়া পার্টিসিপেট না করলেও ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল। ওকে, সো ইন্ডিয়া এবং ব্রেক ডান্সিং বা ব্রেকিং বা ব্রেক নৃত্য, কেউ যদি এরমভাবেও লিখে থাকো টেকনিক্যালি আমাকে পয়েন্ট দিতেই হবে, বাট ব্রেক নৃত্য শুনতে বেশ অদ্ভুত লাগছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, 6টা ইপিএল, 6টা প্রিমিয়ার লিগের টাইটেল। পারফেক্ট, এখনো পর্যন্ত 6টা প্রিমিয়ার লিগ টাইটেল, সেটাই তিনি দেখানোর চেষ্টা করেন। কার জুতো অ্যান্ড কেন, কি দেখাতে চেয়েছিল? লাভলি, দেখে নিই, সাক্ষী মালিক। এবং মনে আছে নিশ্চয়ই দিল্লিতে
আমাদের রেসলারদের সাথে একটা রেসলাররা ধর্নায় বসেছিলেন, ঠিক আছে, এবং তার ফলশ্রুতি হিসেবে তিনি খেলাকে চিরতরে বিদায় জানিয়েছিলেন এবং এটাই ছিল তার বিদায় জানানোর মুহূর্তটা। তিনি তার পায়ের শুটা খুলে টেবিলের উপর রেখেছিলেন এবং বলেছিলেন আই কুইট। ওকে, সাক্ষী মালিকের জন্য হাফ পয়েন্ট, অবসর গ্রহণের জন্য হাফ পয়েন্ট। কানেকশন 555, প্রখ্যাত সিগারেট ব্র্যান্ড 555, টানা 555টা ম্যাচে অপরাজিত এবং 555 রানের রেকর্ড সেই পার্টনারশিপের। নেক্সট ওয়ান, গুকেশের সমস্ত সেকেন্ডস, ডম্বারাজু গুকেশ বা শুধু গুকেশ ইজ গুড এনাফ। নেক্সট ওয়ান, সুনিতা উইলিয়ামস, আর সেকেন্ড পার্ট একটু স্পেসিফিক কিছু। ওকে, লাভলি, ক্যান ইউ হ্যাভ দ্য আনসার? সুনিতা উইলিয়ামস, এবং তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ট্রেডমিলে দৌড়েছিলেন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন লিখলে হাফ পয়েন্টস, সুনিতা উইলিয়ামসের জন্য হাফ পয়েন্টস। কেউ যদি বলেন তিনি মহাকাশে দৌড়েছিলেন, আই উইল অ্যাকসেপ্ট দ্যাট, কিন্তু ট্রেডমিলে দৌড়েছিলেন আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট, কারণ মহাকাশ বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান, 11 স্পোর্টস আনসার। হকি, ফার্স্ট হকি ওয়ার্ল্ড কাপ যেটা পাকিস্তানে হওয়ার কথা ছিল 1971-এর অশান্ত পরিস্থিতির জন্য ভেন্যু চেঞ্জ করে বার্সেলোনা রিয়াল পোলো ক্লাব। নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 12। ওকে, আনসার দেখে নি। দেখ, সবার চেনা আনসার। নেক্সট ওয়ান, PUMA হয়ে গেছিল PVMA। আমি একজনের নাম চাইছিলাম, প্লিজ গো অন টু দ্য আনসার স্লাইড। দিস ইজ PV সিন্ধু, পিউমার সঙ্গে রিসেন্টলি চুক্তিবদ্ধ হয়েছেন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, তাকে ট্রিবিউট জানাতে। নেক্সট ওয়ান, ওকে, আনসার উইকেট কিপারের অটোবায়োগ্রাফি, ক্যান ইউ হ্যাভ দ্য আনসার প্লিজ? দিস ইজ স্টাম্পড। ওকে, নেক্সট ওয়ান, বাবা, তার পার্টনার রাদার, হ্যাঁ, বাবাটা বেরিয়ে গেছিল, জাস্ট মুখ থেকে বাবাটা বেরিয়ে গেছিল মুখ ফসকে। আনসার প্লিজ। এটা ইনফ্যাক্ট ফ্যামিলি মেম্বারদের নিয়ে টিম আপ করতে হয়, তো চার্লির পার্টনার অবভিয়াসলি ওর বাবা, টাইগার উডস। নেক্সট ওয়ান, মাইনার্স বলেই দিয়েছিলাম, কয়লা খনি লিখলেই যথেষ্ট। সো কয়লা খনির ভিতরের রাস্তা, বাট কয়লা খনি ইজ গুড এনাফ ফর মি, সো কারণ মাইনার্স ডাক নামটা বলেই দিয়েছিলাম। নেক্সট ওয়ান, লাভলি আনসার, ক্যান ইউ হ্যাভ দ্য আনসার নাও? সত্যজিৎ রায়। নেক্সট ওয়ান প্লিজ, আনসার কাবাডি, দিস ইজ কাবাডি। নেক্সট ওয়ান প্লিজ, আর নাম্বারটা কি ছিল? 8758, আনসারটা দেখে নিই। দিস ইজ নীরজ চোপড়া, 87.58, মনে আছে নিশ্চয়ই সবার জ্যাভেলিনের ডিস্টেন্সটা। নেক্সট ওয়ান প্লিজ, পাক্কা? ওকে, দেখে নি আনসার। দিস ইজ কৌরব ও পাণ্ডব, তারা এখনো তাদের বংশধর হিসেবে মনে করে নিজেদেরকে। নেক্সট ওয়ান প্লিজ, রোমানিয়ান টিম মাঠে ঢোকার সময় কি বা কাকে দেখেনি আনসার প্লিজ। দিস ইজ কাউন্ট ড্রাকুলা, কেউ যদি শুধু ড্রাকুলা লেখে পয়েন্টস গিভেন, কাউন্ট ড্রাকুলা বা ড্রাকুলা। নেক্সট ওয়ান প্লিজ, শান্তির জন্য, বাট এখন কতটা যুক্তিযুক্ত জানি না। আনসার প্লিজ। ওকে, আনসার প্লিজ। খুব হাসি মুখ করে লরেলটা নিয়েছিল, যাই হোক এখন কি পরিস্থিতি। নেক্সট ওয়ান প্লিজ। খেলার নাম, আনসার পেয়ে গেছি, পিকল বল, পারফেক্ট, পিকল বল এখনকার ট্রেন্ড। নেক্সট ওয়ান, 24, কেন স্পেশাল? মারা গেছিল কি? পারফেক্ট আনসার। তার মৃত স্ত্রীর ছবি সঙ্গে নিয়ে পদক পড়েছিলেন।
অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওয়াইফ যখন ডেথ বেডে ছিল তখন প্রমিস করেছিল যে প্লিজ তুমি অলিম্পিকে গোল্ড নিয়ে আসবে। সেই কারণে তিনি আবেগে ভেসে গিয়েছিলেন যে তিনি তার তার মৃতপ্রায় ওয়াইফকে যে কথা দিয়েছিলেন তিনি রাখতে পেরেছিলেন। তিনি তার স্ত্রীর ছবি হাতে নিয়ে মেডেলটা পরেছিলেন। আমার এটা চাই, এই মৃত স্ত্রীর ছবির মেনশনটা চাই। নেক্সট ওয়ান প্লিজ, লাস্ট কোয়েশ্চেন। ওয়াংখেড়ে, এসকে ওয়াংখেড়ে, জাস্ট ওয়াংখেড়ে স্টেডিয়ামের 50th অ্যানিভার্সারি হয়ে গেল। গোটা মুম্বাই টিম মাঠে ছিল জাস্ট সপ্তাহ দুয়েক আগে। সো দিস ইজ এসকে ওয়াংখেড়ে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। অতি সত্বর আনসার্স বা এই স্কোর রিভিল করে দেওয়া হবে। তো এবার আমি মাইক তুলে দিচ্ছি সংগঠকদের হাতে।